নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র্যাব, আনসার। বিজিবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহারের অনুমতি। 31 দফা বাস্তবায়নে বিএনপিকে পুনর্গঠন করা হবে, মূল্যায়িত হবেন মেধাবী পরিশ্রমীরা। তারেক রহমান। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, প্রহসনের নির্বাচন আর নয় সিইসি। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পুলিশ, র্যাব, আনসার 3 বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পোশাকের সাথে সাথে তাদের মন মানসিকতারও পরিবর্তন হবে, দুর্নীতি থাকবে না বলেও আশাবাদ তার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। আর প্রথমবারের মতো বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের সাথে সাথে পোশাক পরিবর্তনের বিষয়েও আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের হবে জলপাই আর আনসারের হবে সোনালী গমের রঙের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমই হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। সীমান্তের পরিস্থিতি এখন ভালো অবস্থায় আছে এবং ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এ সময় দেশে অবৈধভাবে বসবাসকারীদের তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, 31 জানুয়ারির মধ্যে বৈধ না হলে তাদের ও নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো 49,226, এখন এইটা কমে আসছে 33,648। এটা কমানে প্রায় 10,53,00,000 টাকা আমরা রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির 31 দফা বাস্তবায়ন করতে হলে দল পুনর্গঠন করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন না করা গেলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। ইমরুল হাসানের রিপোর্ট। সোমবার থেকে সদস্যপদ নবায়ন শুরু করেছে বিএনপি। নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 20 টাকা চাঁদা দিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, অন্য সব সেক্টরের মতো ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত হয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরাও। সদস্যপদ নবায়ন কার্যক্রম দলকে পুনর্গঠনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের
হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, যোগ্যদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে এবছর নতুন সদস্য যুক্ত করছে না বিএনপি। জিনিসটাকে এইভাবে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। সোমবার দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, 20 জানুয়ারি থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 2008 সালের 1 জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় 65,000 কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবো, আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 3 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। যাত্রাবাড়ি জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও অন্য একটি মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি মোহাম্মদ সেলিম, এবিএম ফজলে করিম চৌধুরী, শহীদুল হক, গোলাম কিবরিয়া টিপু সহ 15 আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এ সকল মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে
শুনানি শেষে এসব আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত। সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামি পক্ষে প্রাণনাথ সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। প্রায় ৭০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২৫৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এছাড়া ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান তিনি। জনাব আকম বাহাউদ্দিন বাহার তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা যেন কাটছে না। সরকার ২ দফায় শুল্ক কর কমালেও তার সুফল পাচ্ছেন না ভোক্তারা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল বাজারজাত করায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, ফলে বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বছরের নভেম্বর থেকে অস্থির হয়ে ওঠে দেশের ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে সেই সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর লিটারে ৮ টাকা দাম বাড়ানো হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বছরের শুরু থেকে ফের সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ২০ কার্টন চাইলে ৫ কার্টন পাইবেন। ৫ কার্টন দিলে আমার চাহিদা যদি থাকে ৫০ কার্টন, আমার ৫ কার্টন তো ১০ মিনিটে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নাই থাকে আর কি। ২ কার্টন চাইছিলাম, উনি আমাকে ১ কার্টন তেল দিয়েছে। চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতাম। এরপর ১৬ ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দেয় সরকার। পাশাপাশি ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫% করা হয়। তবুও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সরকার বলছে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিতেছে না। ১ মাস হয় না তেলের দাম বাড়াইলো। এটা একটা কোম্পানি, একটা সিন্ডিকেট। গায়ের রেট ৮৫০ টাকা, আমরা কিনতেছি ৮৫০ টাকায়, তাহলে আমি কত বিক্রি করব? ডিলার তো ৮৫০ টাকা বিক্রি করার কথা না, সে ৮৩৫ টাকা বিক্রি করার কথা। আমি তেলের জন্য ৫ টাকা দিলে ৪ টাকা তেল দিলে ১ টাকার মনে করেন অন্য মাল দিবে, এটা স্বাভাবিক, দিয়ে দেয়। এখন আমি মনে করি এই মালটা আমার তো ড্যামেজ দিয়ে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত ৫ লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও ১ ও ২ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিলারের কাছ থেকে তেল কেনায় বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এই তেলটা ওরা আমাদের কাছ থেকে ৮২০ টাকা নেওয়ার কথা, এখন ক্রাইসিসের দোয়াই দেখাইয়া ওরা ৮৫০ করে হাতায় নিচ্ছে। তাহলে মাঝখান দিয়ে ভোগান্তি হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের দুইজনের পক্ষে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে এখন আমরা কি নিরুপায় বলেন? আমাদেরও তো সংসার আছে, দোকান ভাড়া আছে, ঘর আছে। বিক্রেতাদের আশঙ্কা, রমজানের আগে আরেক দফা ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা কারসাজি করে ফের কৃত্রিম সংকট তৈরি করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ তার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আহমেদ বোরহান। এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, সহ সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রমুখ। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান সাদ্দাম।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও হাজিদের মাঝে খাবার বিতরণ করেছে মক্কা বিএনপি। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানান, মক্কার মিসফালায় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নাসের খান চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, মিসফালা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হাসান। উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, হান্নান, কামাল উদ্দিন সুমন ও জনি মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন মিসফালা কমিটির সভাপতি এনামুল হক মোল্লা। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী ও পর্যটকদের প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের জালাল বেরাঙ্গানে বিদেশের মাটিতে দেশীয় রসনা তৃপ্তি মেটাতে শুভ উদ্বোধন করা হয় রেস্টুরেন্ট ভিআইপি রসনা বিলাসের। মঙ্গলবার দুপুরে ইয়াসমিন ফারাম এসডিএন বিএইচডির কর্ণধারের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মালয়েশিয়ানরা সহ প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ থেকে ঘুরতে আসা প্রবাসীদের কথা চিন্তা করে আমরা 24 ঘন্টা আমাদের সার্ভিস খোলা থাকবে, আর এখানে বিদেশি এসেও বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে। সব শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। সৌদি আরব প্রবাসী বিবারিয়া জেলা, সরাইল উপজেলা, নোয়াগাঁও ইউনিয়ন, তেরোকান্দা গ্রামের মোহাম্মদ আলাল ও রফিক উদ্দিনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন তেরোকান্দা গ্রামের হোসেন একাদশ, জাহাঙ্গীর একাদশ। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক লুলু মার্কেটের সাথে মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন তেরোকান্দা গ্রামের তাবুক প্রবাসী মোহাম্মদ আফজাল হোসেন। নাজিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা তেরোকান্দা গ্রামের সৌদি আরব তাবুক প্রবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম, বাচ্চু মিয়া, হালিম মিয়া, বাহাউদ্দিন খান, জসিমউদ্দিন, হাজি জাবেদ, ইউসুফ মিয়া, মোহাম্মদ রফিক মিয়া, রানা খান, আব্দুল করিম সহ তেরোকান্দা গ্রামের 2 শতাধিক প্রবাসী। প্রীতি ফুটবল ম্যাচে হোসেন একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আকাশ মিয়া। জাহাঙ্গীর একাদশের অধিনায়ক ছিলেন মোহাম্মদ রাকিবুল। 1 ঘন্টা 10 মিনিট খেলায় হোসেন একাদশ 3-1 গোলে জয়লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হোসেন একাদশের খেলোয়াড় মোস্তাক হোসেন। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য উভয় দল শান্তিপূর্ণভাবে খেলা সমাপ্তি করায় সকল খেলোয়াড়কে সাধুবাদ ও অভিনন্দন জানান। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নতুন স্বর্ণযুগের প্রত্যয়। নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র্যাব, আনসার। বিজিবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহারের অনুমতি। 31 দফা বাস্তবায়নে বিএনপিকে পুনর্গঠন করা হবে, মূল্যায়িত হবেন মেধাবী পরিশ্রমীরা। তারেক রহমান। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, প্রহসনে নির্বাচন আর নয়, সিইসি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।